আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আইন উপদেষ্টার নিন্দা। পুতের কাছে গেছি, যায়া দেখি আমার পুতের হাত নাই। তারা হয়তো জানে না আমরা এই দেশের জন্য এর থেকেও বড় কিছু ত্যাগ করার জন্য রাজি ছিলাম। জুলাই বিপ্লবে আহতদের শারীরিক কষ্টের সঙ্গে তারা করছে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। কৃত্রিম অঙ্গ সংযোজনে কিছুটা আশার আলো, বড় বাধা অভ্যুত্থানের ভয়াল স্মৃতি। হাসিনা সরকারের মন গড়া উন্নয়ন তথ্যে ভর করেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পক্ষে মত শ্বেতপত্র প্রণয়ন কমিটির। গ্রাজুয়েশনের পথে থাকা উচিত যুক্তি কমিটি প্রধানের। নিরাপত্তা ঝুঁকি ও পণ্য চুরি ঠেকাতে এফসিএল কন্টেইনার অফ ডকে পাঠানোর সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের। সক্ষমতা না বাড়িয়ে পদক্ষেপ নেয় জটিলতার আশঙ্কায় ব্যবসায়ীরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ করেছে বাংলাদেশের ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এমন হামলার মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ছাত্র অধিকার পরিষদ। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ভারতের রাজনীতিবিদদের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার খবরের পরপরই বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ছাত্র জনতা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন রাজু ভাস্কর্যের সামনে। এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে, ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে, বাংলাদেশের বন্দর দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে। দূতাবাসে হামলা হলে এরপর রাজু ভাস্কর্য পাদদেশে এ ঘটনায় ক্ষোভ জানান গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও ছাত্র জনতা। এ সময় ভারতীয় পণ্য বর্জনের হুঁশিয়ারিও দেন তারা। নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। এর পরপরই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন সাধারণ ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শনের পর মিছিল করেন তারা। প্রদক্ষিণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় সাধারণ সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সহ ভারতের রাজনীতিবিদদের উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এদিকে সন্ধ্যায় চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ভারত বিরোধী নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মিছিল থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ভারতীয় কোন রকম ষড়যন্ত্র এই বাংলায় চলবে না। আপনাদের সকল দাদাগিরি রুখে দিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতকে না খেলার হুঁশিয়ারি দেন বক্তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে যান তারা। এ সময় বিক্ষুব্ধ সনাতনী শিক্ষার্থীরা জানান, দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফাটল ধরাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। বাংলাদেশ নিয়ে তাদের ধারাবাহিক মিথ্যাচার হাইকমিশন কার্যালয়ে ভাঙচুরের ঘটনা উস্কে দিয়েছে বলেও দাবি করেন তারা। ধর্মীয় দিক দিয়ে আমি একজন হিন্দু, ভারতীয় মিডিয়া একটা গুজবের কারখানা। আমি বাংলাদেশ হিসেবে ওটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে আমরা যে একতাবদ্ধ আছি, একতাবদ্ধতা তারা নষ্ট করার চেষ্টা করতেছে। আমরা বাংলার জনগণ এই তাদের ফাঁদে আমরা পা দিব না।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এভাবে ঘটনার নিন্দা জানান আইন উপদেষ্টা। এ সময় তিনি আরও লেখেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য তিনি ভারত সরকারের প্রতি ক্ষোভ জানান। কোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না অন্তর্বর্তী সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ডেকে এ বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে তিনি ইঙ্গিত দেন, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে পতিত সরকারের লোকজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন বিভিন্ন মিশন ও দূতাবাসের কূটনীতিকরা। তাদেরকে প্রায় 1 ঘণ্টা সাম্প্রতিক পরিস্থিতির ব্যাখ্যা দেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না বলে জানানো হয়েছে বিদেশি কূটনীতিকদের। প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয়, এটা অবশ্যই উল্লেখ করেছে। আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কিভাবে প্রসিডিংস হয়েছে। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে, কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব। পররাষ্ট্র উপদেষ্টা ইঙ্গিত দিলেন, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে পতিত সরকারের লোকজন। গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন মনে করেন, তার রাজনীতির জন্য এমন বক্তব্য ঠিক হয়নি। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশিরা ভারত বিরোধী নয় উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশটির কিছু গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় গণমাধ্যমের গুজব নিয়ে বাংলাদেশের মিডিয়া প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক থাকতে হবে। বরিশাল ও রংপুরে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। একটা দেশের সাথে দেশের রিলেশন হয়, একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয়। কি ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় অবিলম্বে মমতাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে, তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের পত্রিকা এবং মিডিয়া এবং তাদের নেতৃবর্গ যেভাবে এই সম্পূর্ণ একটা মিথ্যাকে তারা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, এটা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কারো হাতে বন্দুক ঠেকিয়ে গুলি করেছিল পুলিশ, কেউ বা সহকর্মীকে বাঁচাতে গিয়ে হারিয়েছেন হাত। শারীরিক কষ্টের সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা যাদের তাড়া করছে প্রতিনিয়ত। কৃত্রিম হাত সংযোজনে কিছুটা আশার আলো দেখছেন এমন ভুক্তভোগীরা। তারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অভ্যুত্থানের ভয়াল স্মৃতি। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। পড়াশোনা করে ওখানে অবজেকশনে রাখছে,
না আমার মনে তো আর মানে না, আমার কেউ ঢুকতে দেয় না। আমি জোর জুলুম করে ঢুকছি, ঢুকিয়া ফুতের কাছে গেছি, যাইয়া দেখি আমার ফুতের হাত নাই। চোখের সামনে নিজের সন্তানের হাত কেটে ফেলতে হয়েছে প্রাণ বাঁচাতে। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ফিকে হতে দেখে মায়ের অশ্রুসিক্ত চোখে দৃষ্টিও আজ অস্পষ্ট। 5 আগস্ট মায়ের কাছে বিদায় নিয়ে আন্দোলনে যোগ দিতে যাত্রাবাড়িতে ছিলেন সদ্য কৈশোর পার করা হোসাইন। বলে যান, স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে নাও ফিরতে পারেন। মায়ের কোলে সে ফিরেছে ঠিকই, কিন্তু শাসকের বুলেটে বরণ করতে হলো অসহনীয় এই পরিণতি। আমার সহযোদ্ধার একটা ভাই ছিল, ওকে মাথায় ঠেকিয়ে গুলি করছে। আমার তখন একেবারেই সেন্সলেস অবস্থা। তখন ওই পুলিশটা আমার ডান হাতে ঠেকিয়ে গুলি করে সে নিচে নেমে যায়। সে এটা করার কারণ হচ্ছে যেন আমি পঙ্গু হওয়ার পরে আমি যেন এটা নিয়ে সারা জীবন সফর করতে পারি। কিন্তু তারা হয়তো জানে না আমরা এই দেশের জন্য এর থেকেও বড় কিছু ত্যাগ করার জন্য রাজি ছিলাম। একই দিন উত্তরার আজমপুরে আহত সহযোদ্ধাকে সাহায্য করার সময় ডান হাতে গুলি লাগে আতিকুলের। এর আগেও 3 বার ছররা গুলির আঘাত পেয়েছিল সে। অদম্য আতিক কৌশলে এড়িয়েছিলেন চিকিৎসাও। 18 জুলাই আর কি ফার্স্ট গুলি দিয়ে চিরাগুলি দিয়ে মোটামুটি ভালো একটা আহত হয়ে যায়। মেডিকেল যায়নি এটা ভেবে যে মেডিকেল চাইলে মানুষ গুম হয়ে যাবে আর কিছু আর কি। তখন আমরা ভাবলাম যদি গুমি হয়ে যাই তাহলে তো মানে হবে না আর কি, আমাদের লড়াই করার জন্য বা আমাদের কিছু একটা করার জন্য বেঁচে থাকতে হবে। করুণ পরিস্থিতির শিকার হতভাগ্য আতিক হোসাইনদের মুখে হাসি ফোটাতে তাদের কৃত্রিম হাত সংযোজনে এগিয়ে এসেছে আইসিটি বিভাগ। যারা আন্দোলনে হাত হারাইছে, তো ওরা যেহেতু দাবি দাওয়া নিয়ে একটা বিষয় নিয়ে আন্দোলন করছিল, সেদিক থেকে আমাদের অবশ্যই যৌক্তিক বিষয় যে আমরা ওনাদেরকে রোবটিক হাত সংযোজন করে দেব। কারণ রক্তক্ষয়ী অভ্যুত্থানে এখন পর্যন্ত 6167 আহতের প্রাথমিক তালিকা করেছে সরকার। এসব যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে পর্যায়ক্রমে তাদের সহায়তার আশ্বাস দিচ্ছেন উদ্যোক্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পরপর 3টি ত্রুটিপূর্ণ নির্বাচন করে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। লুটপাটের জন্য নেয়া মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। 28 উপায়ে দুর্নীতির তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। 15 বছর উন্নয়ন বয়ানের তথ্য উপাত্তে ব্যাপক ঘাটতিও পেয়েছে কমিটি। পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক স্থিতিশীলতা ও যথাযথ সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। গেল 15 বছর কিভাবে লুটপাট চালানো হয়েছে দেশের অর্থনীতিতে তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জনগণকে জানানো হয় মেগা প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতি করে পরবর্তী প্রজন্মের ঘাড়ে চাপানো হয়েছে বিশাল অঙ্কের ঋণের বোঝা। $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয় তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে। উন্নয়ন পরিকল্পনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়ে কমিটির সদস্যরা বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা থেকে সরে না এলে দুর্নীতির গ্রাস থেকে বের হতে পারবে না বাংলাদেশ। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এ সময় কমিটির প্রধান জানান, দেশের অর্থনীতির কোমর ভাঙতে রাজনীতিবিদ ও আমলাতন্ত্র মিলেমিশে হাসিনা সরকারের আমলে তৈরি করা হয়েছিল চোরতন্ত্র। তাদের মধ্যে কারা বেশি দুর্নীতি করেছে এমন প্রশ্নে দেবপ্রিয় বলেন, এক চোর ধরতে আরেক চোরের সাক্ষী নেওয়া কতটা যুক্তিযুক্ত। চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। এক চোরের সম্বন্ধে আরেক চোরের সাক্ষ্য কতখানি গ্রহণযোগ্য। ক্যাপাসিটি চার্জের ভুল তথ্য দিয়ে নিজস্ব জ্বালানি উৎপাদন ব্যবস্থা গড়ে না তুলে এলএনজি আমদানির মাধ্যমে দুর্নীতির পথ সুগম করা হয়েছে বলেও জানিয়েছে শ্বেতপত্র কমিটি। এর আগে রোববার প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র তুলে দেন কমিটির সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
হাসিনা সরকারের মন গড়া তথ্য উপাত্ত দিয়ে বানানো উন্নয়ন বয়ানের সমালোচনা করলেও একই উপাত্তের উপর ভর করে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষে মত দিচ্ছে শ্বেতপত্র কমিটি। যুক্তি হিসেবে নেপালের উদাহরণ টেনে কমিটি প্রধান বলছেন, গ্র্যাজুয়েশন না করলে পতিত সরকার সমালোচনার সুযোগ পাবে। তবে তাড়াহুড়ো না করার পক্ষে মত দিয়েছেন ব্যবসায়ীরা। এলডিসি গ্র্যাজুয়েশন তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে 2026 সালে চূড়ান্তভাবে বের হওয়ার কথা বাংলাদেশের। হাসিনা সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই এই উত্তরণ ঘটবে। অবশ্য এসব তথ্যের অতিরঞ্জনের কথা বলছে স্বয়ং শ্বেতপত্র কমিটি। তারপর কমিটি মনে করে এই গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য প্রয়োজন। রোববার আগারগাঁওয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলে কমিটি প্রধান। এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না, এটা কোনোভাবেই মিলে না। আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বাণিজ্য সুবিধা হারানোর ভয় না করে গ্র্যাজুয়েশনের পথে থাকা উচিত বলে মত দেন কমিটির আরেক সদস্য মোস্তাফিজুর রহমান। এক্সপোর্টারদের ইনসেন্টিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বললেন যে না, যবে হবে তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তথাকথিত সংসদে ওনারা ছিলেন, সমস্যা কিন্তু পরে হবে, এটা একটু আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম। উত্তরণের আগেই মধ্য আয়ের ফাঁদে আটকে গেছে বলে জানান শ্বেতপত্র কমিটির সদস্য জাহিদ হোসেন। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণে তাড়াহুড়ো না করে তথ্য উপাত্ত নিয়ে আরো বিচার বিশ্লেষণ করার পরামর্শ ব্যবসায়ীদের। আমরা কখনোই গরিব দেশ হিসেবে পরিচিত হতে চাই না, বাট এমন কিছু করা উচিত হবে না যে আমরা গরিব থাকা অবস্থায় আমরা নিজেদেরকে বড়লোক দাবি করলাম, সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে গরিব থেকে আরো বেশি গরিব হয়ে গেলাম। পলিটিক্যালি সিদ্ধান্ত না নিয়ে সত্যিকারের অর্থনৈতিক বাস্তবতার উপরে নেওয়া উচিত ছিল। এলডিসি থেকে বের হয়ে গেলে বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধার পাশাপাশি স্বল্প সুদে ঋণ গ্রহণের সুযোগও সংকুচিত হয়ে আসবে। অর্থনীতি তো হয় সাদা হয় কালো হয় না। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি কার্গো চুরি ঠেকাতে বছরে 25 লাখের বেশি এফসিএল কন্টেইনার শেডের পরিবর্তে বেসরকারি অফডকগুলোতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পৃথিবীর কোনো বন্দরের শেড থেকে পণ্য ডেলিভারির বিধান না থাকলেও ঝুঁকি নিয়ে একমাত্র চট্টগ্রাম বন্দরে কাজ করে আসছিল। তবে অফডকগুলোর কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা না বাড়িয়ে বন্দরের এমন সিদ্ধান্তে বড় ধরনের জটিলতার আশঙ্কা ব্যবসায়ীদের। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পণ্য ডেলিভারি নিতে প্রতিদিন 4 থেকে 5,000 ট্রাক কাভার্ড ভ্যান যেমন চট্টগ্রাম বন্দরে ঢুকে যানজটের সৃষ্টি করছে, তেমনি যানবাহনগুলোর সঙ্গে 10 থেকে 12,000 ড্রাইভার, হেল্পার এবং কর্মচারী চট্টগ্রাম বন্দরকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে। অবশেষে এই ঝুঁকি কমানোর পাশাপাশি পণ্য চুরি ঠেকাতে সব ধরনের এফসিএল কন্টেনার অফডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তুলে ধরা হয়েছে বন্দরের অভ্যন্তরে এফসিএল কন্টেনার খালাস দিতে গিয়ে জটিলতা সৃষ্টির নানা তথ্য। বন্দরের অভ্যন্তরে এই সকল যানজট এবং হ্যাজার্ডগুলা না করার জন্য আমরা কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যাতে সবগুলা কন্টেনার অফডক থেকে ডেলিভারির পারমিশন দেওয়া হয়। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে 1 দশক আগে বন্দরের পাশাপাশি চালু হয়েছিল 21টি অফডক। অফডকগুলো বছরে 6 থেকে 7 লাখ রপ্তানি কন্টেনার এবং 3 লাখ আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা রয়েছে। অফডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। একটা উল্লেখযোগ্য ভলিউম যেটা এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে ডেলিভারি হচ্ছে, সেটা চট্টগ্রাম বন্দরের বাইরে ডেলিভারি হবে অফডকগুলোতে। এতে কিন্তু সামগ্রিক অপারেশনাল কার্যক্রমের গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে।
তবে নতুন অফডক নির্মাণ না করে বন্দরের এই সিদ্ধান্ত কার্যকর করা হলে তৈরি পোশাক খাতকেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। একই সঙ্গে অনুমোদনের অপেক্ষায় থাকা অফডকগুলোকে অনুমতি দিয়ে জটিলতা নিরসনের কথা বলছেন শিপিং ব্যবসায়ীরা। অবশ্য নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টির জন্য বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা অফডকগুলোকেই দায়ী করা হয়। এক্সপোর্টটা খুবই সেন্সিটিভ ইস্যু। এখানে আমরা 1 ঘন্টা ডিলে হলেও আমার ভেসেলটা মিস করি। অতএব এই সক্ষমতা দিয়ে কোনোভাবে তাদেরকে ইম্পোর্ট দেওয়া উচিত হবে না। এই মুহূর্তে সহজ সত্ত্বে অফডকের অনুমতি দিতে হবে। তারা যেন নিয়মিতভাবে আইন মেনে যেন তারা অফডক তৈরি করতে পারে। চট্টগ্রাম বন্দর 2023-24 অর্থ বছরে 31,68,000 টিউএস কন্টেনার এবং 12,32 লাখ মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করেছে। চট্টগ্রাম বন্দর বছরে গড়ে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মাঝে মাত্র 7 থেকে 8 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করছে 21টি বেসরকারি অফডক। নতুন নিয়ম অনুযায়ী অন্তত 25 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করতে হবে এই 21টি অফডককে, যা তাদের সক্ষমতা নেই। এই অবস্থায় আমদানি রপ্তানি কাজে গতি আনতে যেমন অফডকের সংখ্যা বাড়াতে হবে, তেমনি সংযোজন করতে হবে অত্যাধুনিক যন্ত্রপাতি, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচারকারী ও তাদের দোসররা এখনও ধরাছোঁয়ার বাইরে। টিআইবি বলছে অনিয়মে জড়িত ছিল নিয়ন্ত্রক সংস্থাগুলোর অসাধু কর্মকর্তারাও। ক্ষমতার পালাবদল হলেও কেন্দ্রীয় ব্যাংকে এখনও সক্রিয় দুর্নীতিবাজ চক্র। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইনের রিপোর্ট। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেন প্রবাসী, ছোট ব্যবসায়ী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। রক্ত পানি করে জমানো সেই টাকা ঋণের নামে লুট করে বিদেশে পাচার করায় এখন তারল্য সংকট ব্যাংকগুলোতে। ব্যাংক লুটকারী হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের নামও উঠে এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে। দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি যেমন এখনও চিঠি চালাচালিতে সীমাবদ্ধ, তেমনি এখন পর্যন্ত কাউকেই আটকানো যায়নি আইনের জালে। অভিযোগ রয়েছে ব্যাংক খাত ধ্বংসের নানা অপকর্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকে বসেই। অভ্যুত্থান পরবর্তী শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেও এখনও সক্রিয় আগের চক্র, এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনেকের। এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুখপাত্রও কোনো বক্তব্য দিতে রাজি হননি। টিআইবি মনে করে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে সহায়তা করেছেন এসব অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই কেউ কেউ। এই ধরনের খাতগুলোতে যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশ ব্যাংক, বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। দীর্ঘদিনের অনিয়মের জঞ্জাল সরানো কিছুটা সময় সাপেক্ষ উল্লেখ করে এই অর্থনীতিবিদ মনে করেন অভিযুক্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় শেষ হয়ে যায়নি। একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তারা কার্যক্রম শুরু করলে আশা করি যে এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে 17 লাখ কোটি টাকা। পাচারের 70% হয়েছে ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে জালিয়াতির মাধ্যমে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কেউ জানেই না এখানে মাল রাখলে কি সুবিধাটা আছে, তাদের সুযোগ সুবিধা একটা ক্যাম্পিং এর দরকার। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সোমবার নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির প্রথম কমিশন সভা শেষে একথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তা আরও জানান, কমিশন সভায় সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 14তম নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা। এতে ভোটার তালিকা হালনাগাদ সহ 3টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, রীতি অনুযায়ী আগামী ২রা মার্চ ঘোষণা হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের হাতে বর্তমানে ১৭ লাখ নাগরিকের তথ্য আছে, যা যুক্ত করেই দেয়া হবে ভোটার তালিকার হালনাগাদ তথ্য। একইভাবে ২০২৫ সালে যারা বাদ পড়বেন তাদেরকে পরের বছরের ভোটার তালিকায় যুক্ত করা হবে। চূড়ান্ত আকারে ২রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে, কিন্তু যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। প্রথম কমিশন সভায় নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪ কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে ৪টি কমিটি। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার প্রত্যয় জানান নির্বাচন কমিশনাররা। আজকে আমাদের এজেন্ডা যে ৩টা ছিল আমি আপনাদেরকে বলেছি এই ৩টাই ছিল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নতুন ইসিকে সব ধরনের সহায়তা দেবে জাতিসংঘ। সোমবার বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করে এই আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বর্তমান কমিশন স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন লুইস। We just came here to offer the United Nations support to the Election Commission and to see how technically we can work together to make sure that the priorities that the Election Commission and the Commissioner have set are supported. We're really delighted that the Commission has fully asserted its independence and they have the full backing of the interim government, and we're going to work very closely and we look forward to working with the new Commissioner. আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না মন্তব্য করে জনগণের মন জয়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে দলের ৩১ দফা নিয়ে ময়মনসিংহ ও খুলনায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। সকাল থেকে এই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ময়মনসিংহ ও খুলনার কর্মশালায় দলে দলে যোগ দেন। বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এতে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সমমনা সব রাজনৈতিক দলের চিন্তার ফসল। এসব দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। ৩১ দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই ৪ দেওয়ালের ভিতরে আজকে ৩১ দফা রেখে দিলে চলবে না। কিছু নেতাকর্মীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তার নির্দেশ, দলকে ক্ষমতায় আনতে জনগণের মন জয় করতে হবে সাংগঠনিকভাবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন তারেক। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। আমরা যদি কেউ কোনো বিগত ৩-৪ মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসার। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। এছাড়াও দলীয় নানা দিক নির্দেশনা তুলে ধরা হয় কর্মশালায়। আলোচনা হয় দলের ভবিষ্যৎ নিয়েও। কনক আজাদ, সময় সংবাদ। ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ২০০৯ সালে দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। ২০০৮ সাল থেকে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার।
5 আগস্ট সরকার পতনের পর এই ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। শস্য গুদাম ঋণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত পণ্যের মূল্যের 80% ঋণ সুবিধা পাবেন কৃষক। তবে রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় এই আইনের বাস্তবায়ন নেই, এমনকি অনেক এলাকার কৃষক জানেনই না এই সুবিধা সম্পর্কে। কৃষক নেতারা বলছেন প্রচারণা না থাকায় বঞ্চিত হচ্ছেন চাষি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্যমতে রংপুর মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট গুদামের সুফলভোগী কৃষকের সংখ্যা 830 জন। তবে গুদাম চালুর শুরুর দিকে কিছু দানাদার জাতীয় শস্য সংরক্ষণ করলেও বিগত কয়েক বছর ধরে কৃষকরা এই গুদামে তেমন খাদ্যশস্য রাখেন না। গুদামে ধান, গম, ভুট্টা, সরিষা, বাদাম, ডালসহ দানাদার শস্য 100 কেজিতে 10 টাকা মাসিক ভাড়া দিয়ে সংরক্ষণ করতে হয়। একই সঙ্গে গুদামে রাখার জন্য শস্যের বাজার মূল্যের 80% ঋণ সুবিধা পাওয়ার কথা কৃষকদের। তবে রংপুর বিভাগের 35টি গুদামে এই কার্যক্রম পরিচালিত হলেও বেশিরভাগ কৃষকই এই কার্যক্রমের সুফল সম্পর্কে জানেন না। গোডাউন যখন হয় তখন এক ফিরে মানুষের ধান রাখছিল, পরে যার যার ধান তাই নিয়ে গেছে। কেউ কেউ জানেই না এখানে মাল রাখলে কি সুবিধাটা আছে। কৃষকরা যে এখানে ধান রাখবে, কেন রাখবে, কি কারণে রাখবে, তাদের সুযোগ সুবিধা একটা ক্যাম্পিং এর দরকার। এই ক্যাম্পিং আমরা 2-4 বছরও দেখিনি। কৃষক নেতারা বলছেন প্রচারণা চালানো না হলে সরকারের এই কার্যক্রম প্রান্তিক কৃষকদের কোনো কাজে আসবে না। সরকারের পক্ষ থেকে যদি বিনা সুদে এই কার্যক্রমটা অনেক বেশি তারা দায়িত্ব নিয়ে প্রচার প্রপাগান্ডায় তারা নামে, তাহলে কিন্তু কৃষক প্রত্যক্ষভাবে সহজে পাবে। তবে কৃষি বিভাগের দাবি প্রান্তিক ও মাঝারি কৃষকদের সুফল দিতে কাজ করছেন তারা। প্রয়োজনের তুলনায় এটা সম্প্রসারণ করা সম্ভব হয়নি, বা তারপরও আমাদের স্যাররা মাঝে মধ্যে এটা নিয়ে সম্প্রসারণের জন্য চিন্তা ভাবনা করে আসতেছেন। যদি সম্প্রসারিত হয় তা আমি মনে করি যে এটা কৃষকের জন্য আরও ব্যাপকভাবে এটা কৃষকের উপকারে আসবে। 70-এর দশকে চালু হওয়া এই প্রকল্প 1995 সাল থেকে দেখভাল করছে কৃষি বিপণন অধিদপ্তর। এই কার্যক্রম ঢিমে তালে চললেও নতুন করে 17টি গুদাম নির্মাণ প্রস্তাবনার পাশাপাশি বাতিলকৃত 20টি গুদাম মেরামতের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জনপ্রতিনিধিদের অপসারণের পর ঝিমিয়ে পড়েছে রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখার কার্যক্রম। এ কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধন কিংবা সংশোধনের জন্য নগরবাসীকে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে প্রায় 68 লাখ টাকা রাজস্ব বকেয়া পড়েছে সিটি কর্পোরেশনের। এত সংকট থাকলেও নির্বিকার কর্তৃপক্ষ। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। প্রতিদিনে এমন ভিড় লেগে থাকে রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশন সনদ উত্তোলন কিংবা সংশোধনের জন্য নগরবাসীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নগরবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের অপসারণের পর থেকে সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সরকার রাজস্ব নির্ধারণ করে দিলেও সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায় রাজস্ব বাকি 67,64,900 টাকা। দীর্ঘদিনেও বকেয়া পরিশোধ না করায় সার্ভারে নিবন্ধন সীমিত করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ভোগান্তি আরও বেড়েছে। মৃত্যু সনদ করতে গেলে কোথাও কিন্তু ওয়ারিশনের কথা উল্লেখ নাই, কিন্তু ওনারা ওয়ারিশন ছাড়া মৃত্যু সনদ জমা নিবে না। 9 নং ওয়ার্ডে যিনি দায়িত্বরত যিনি ছিলেন, উনি আজকে আসে কালকে আসে, মানে আসে না, আবার হচ্ছে ওনাকে ফোন দেওয়া হয়, ওনাকে হচ্ছে ফোনের মধ্যেও পাওয়া যায় না। 2 দিনে 4 দিনেও আসি ঘুরি যাই, ফোন দিলে পরে কথা বলবো, এইভাবে আমাকে হয়রানি করতেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে। স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি হননি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের হাকিমপুরে শুরু হয়েছে রোপা আমন ধান কাটা মারাই। কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলনের সঙ্গে সঙ্গে দামও মিলছে। তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় লাভ কমেছে, এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। কৃষি বিভাগের আশা আগামীতে ধানের আবাদ আরও বাড়বে। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ফসল, ধানের ভারে নুয়ে পড়া এক একটি গাছ যেন কৃষকের হাড় ভাঙা খাটুনির স্বীকৃতি। দিনাজপুরের হিলিতে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। তারা জানান, অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকার আক্রমণ না থাকায় ভালো ফলন হয়েছে। বিঘার প্রতি ধান মিলছে 16 থেকে 20 মন, প্রতি মন বিক্রি হচ্ছে 1400 টাকা দরে। সে হিসাবে প্রতি বিঘায় লাভ হচ্ছে 10 থেকে 13,000 টাকা। চাউল 55 ফ্যাট, এত দাম হলে তো আমাদের 500 টাকা লেবারই হাজিরা দিয়ে তো করতে হয় না। তো গতবারে দিয়েছে 500 টাকা, এবারেও 500 টাকা, এই করে পোষাবি আমার। তবে একদিকে শ্রমিকের মজুরি বেশি, তার উপর সার ও কীটনাশক কিনতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এতে লাভের টাকা উঠলেও খরচ শেষ করে সংসার চালাতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। এবারে আমাদের খরচ বেশি হয়েছে, অন্যান্য বছর ওষুধ এইবারে দাম বেশি, সারের দাম তো বেশি। ফলন মোটামুটি ভালো আছে, তারপরে খুব একটা পড়তে হবে না। ধানের দাম যে হিসাবে হচ্ছে তাতে আরো বেশি হওয়ার দরকার। আগামীতে ধানের আবাদ আরো বাড়বে বলে আশা কৃষি বিভাগের। আশা করছি যে আগামী মৌসুমে যদি এরকম আবহাওয়া ভালো থাকে তাহলে কৃষক ভাইরা তাদের ধানের ফলনটা কাঙ্ক্ষিত পাবে। তো আমাদের কৃষি বিভাগে যে প্রচার প্রচারণাগুলো, সেগুলো আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী যে কৃষি কর্মকর্তাগণ আছেন তারা সেটা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৮,১১৭ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮,৮১৫ টন। সময় সংবাদ, হিলি। আলুর বীজ কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সার কীটনাশকের দাম। এরপরও বাড়তি লাভের আশায় আগাম চালু চাষে ঝুঁকছেন হিলির কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে দুশ্চিন্তায় তারা। আমদানি নির্ভরতা কমাতে আলু চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবিতে আরও একটি রিপোর্ট। মাঠে মাঠে আলু আবাদে ব্যস্ত কৃষক। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ বা ছিটাচ্ছেন সার। এক বুক আশা নিয়ে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা অবধি চলছে ক্ষেত পরিচর্যার কাজ। আমনে ভরেছে গোলা। এবার বোরো রোপণের আগে আগাম আলু আবাদ করছেন হিলির কৃষকরা। আমন ধান উঠাই নেওয়ার পর জমি পড়ে থাকে, এই জন্য একটু বিঘা 3 আবার লাগাচ্ছি। গতবার 1 বিঘা লাগাইছিলাম, এবার আল্লাহ দিলে 4 বিঘা লাগাইছি। কৃষকরা বলছেন, আলুর বীজের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সার কীটনাশকের দাম, বাড়তি শ্রমিকের মজুরিও। প্রতিকূলতা সত্ত্বেও আলুর আবাদ বাড়াতে আগ্রহী স্থানীয়রা। বীজের দাম তো খুব বেশি, বীজ পাওয়া যাচ্ছে না ঠিক মতো, আবার সারের দামও তো খুব বেশি। সারের দাম বেশি, বীজের দাম বেশি, বুঝছেন? এলা তো টাকা দিয়ে সার তাও যাচ্ছে না বাজারে। মাঝখানের দাম পাতাম না, আবার ছাড়ে দিয়েছি। গত 2 বছর থেকে একটু দাম পাচ্ছি আমরা। কৃষি বিভাগ বলছে, আমদানি নির্ভরতা কমাতে আলু চাষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আলু লাগানো থেকে শুরু করে যেই পরিচর্যাগুলো সময় মতো করতে হবে, সেখানে সার, সেচ, কখন কোন বালাইনাশক প্রয়োগ করতে হবে, সর্বোপরি আমাদের কৃষি বিভাগ থেকেও অফিসের মাধ্যমে পরামর্শগুলো আমরা দিচ্ছি আমাদের কৃষক ভাইদের কাছে। চলতি মৌসুমে দিনাজপুরের হাকিমপুরে ১,০১১ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে ৫২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সময় সংবাদ, হিলি। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রথমে হেক্টর প্রতি 7 থেকে 8 টন উৎপাদন হলেও পর্যায়ক্রমে বেড়ে 15 থেকে 18 টনে পৌঁছেছে। চাহিদা ভালো থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা জমি থেকেই কিনে নেন আলু। চলতি মৌসুমে 5,000 হেক্টর জমিতে 90,000 মেট্রিক টন আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। মাঠ জুড়ে চলছে আলু চাষ। পরিচর্যার পাশাপাশি পরিপক্ক আলু তোলায় ব্যস্ত কৃষকেরা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম আলু ওঠানো ও পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আগাম আলু তোলার কাজ। প্রথম অবস্থায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 7 থেকে 8 টন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে 15 থেকে 18 টনে। চাহিদা থাকায় দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা আসেন এখানকার আলু কিনতে। ফলন ভালো হয়েছে, দাম মোটামুটি পর্যাপ্ত পেয়েছি। দাম পাচ্ছি 90 টাকা, কিন্তু ফলন নাই, ফলন কম। আজকে প্রথম আমি নতুন আলু কিনলাম, আর আলুটা নিয়েছি আমি 80 টাকা ধরে নিয়েছি। এখন যারা আলু তুলতেছে এবং আরও 100 পরে যারা আলু তুলবে, তাদের
ফলন বেশি হবে এবং লাভের পরিমাণ বেশি হবে। কৃষি বিভাগ বলছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় আগাম আলু চাষে ঝুঁকেছেন কৃষকেরা। কৃষকরা যখন আলু উত্তোলন করে আলুর বয়স কম থাকার দরুন ফলন একটু কম হলেও বাজার মূল্য বেশি থাকার দরুন তাদের লাভটা কিন্তু ঠিকই হয়। এখন আজকের বাজারে যেভাবে আলু উত্তোলন হচ্ছে সেটিতে 80 টাকা করে বিক্রয় করলেও গত সপ্তাহে যে আলু উত্তোলন হয়েছে সেটি কিন্তু 90 টাকা 92 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিশোরগঞ্জ উপজেলায় প্রায় 5000 হেক্টর জমিতে 90,000 মেট্রিক টন আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। উত্তরের জেলা পঞ্চগড়ে গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকায় কুয়াশা কম থাকলেও শীত অনুভূত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমালয়ের কোল ঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলায় প্রতি বছর শীতের তীব্রতা বা শীত একটু ভিন্নভাবেই আসে, যার ব্যতিক্রম এবারও ঘটেনি। আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে এই জেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আমি জানিয়ে রাখি, গত 7 দিন ধরে কিন্তু এই জেলার তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির মধ্যে উঠানামা করলেও কিন্তু আজকে কিছুটা বেড়েছে তাপমাত্রা। আজকে সকাল 6টায় দেশের মধ্যে আজকে সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে গতকাল আমরা জেনেছি যে দেশের মধ্যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। আর বর্তমানে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আবহাওয়ার যে বিরূপ প্রভাব সেটা কিন্তু একেবারে ভিন্নতা দেখা দিয়েছে। দিনের বেলা একটি গরম আবহাওয়া থাকছে, ঝলমলে রোদ থাকছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। তবে বিগত 2 থেকে 4 দিন ধরে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই ব্যতিক্রম ছিল। ঘন কুয়াশার পরিমাণ অনেকটাই কম ছিল। তবে আজকে খানিকটা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে যে শীতের কনকনে অনুভূতি, পাহাড়ি হিম বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমি জানিয়ে রাখি যে প্রতি বছর শীতের তীব্রতায় কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু একটা বিপাকে পড়ে। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন বলছে যে এবারে এখন পর্যন্ত প্রায় 2000 শীতবস্ত্র তারা পেয়েছে এবং আগাম আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি শীত নামবে, সেক্ষেত্রে কিন্তু তারা আরো চাহিদা পাঠিয়েছেন। তবে সার্বিক বলা যায় যে পঞ্চগড়ের শীতের তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা একই সাথে লক্ষ্য করেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু রাত পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। তবে আরেকটি বিষয় বলে রাখি যে শীতের তীব্রতা বা প্রকোপ বৃদ্ধির সাথে সাথে কিন্তু এখানকার হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। নদী শাসন ও রক্ষণাবেক্ষণের অভাবে উত্তরের বেশিরভাগ নদী এখন পানি শূন্য। একটা সময় এসব নদীর ওপর নির্ভর করে এই অঞ্চলের জেলেরা জীবিকা নির্বাহ করলেও এখন বছরের বেশিরভাগ সময় চরম সংকটে জীবন চলে তাদের। এ কারণে অনেকে বাধ্য হচ্ছেন পেশা পরিবর্তনে। তবে জেলেদের জীবন মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস মৎস্য উপদেষ্টার। শাকিল মাহমুদের ছবিতে রেদাউন হিমেলের রিপোর্ট। তিস্তা সহ উত্তরের বেশিরভাগ নদী এখন পানি শূন্য। পানি আর মাছে পরিপূর্ণ তিস্তার বেশিরভাগ অংশ পরিণত হয়েছে বালুচরে। নদী শাসন ও রক্ষণাবেক্ষণের অভাবে উত্তরের নদ নদীগুলোর এমন দশা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার কচুয়া এলাকার জেলে লুৎফুর রহমান কয়েক দফায় জাল ফেলেও মেলেনি একটি মাছ। জানালেন বর্ষাকালে কিছু মাছ পেলেও তা দিয়ে পরিবার চালানো খুব কষ্টের। অথচ কয়েক বছর আগেও নদীর মাছ বিক্রি করে অনায়াসে সংসার চালিয়েছেন তিনি। পানিও গেল, মাছও গেল। পানি যখন একটু আসবে বেশি বর্ষাকালে 2-1টা মাছ আইসি, ওই মাছ দিয়ে তো আমাদের জীবন বাঁচবে না। একটা সময় তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ উত্তরের নদ নদীতে 25 থেকে 27 প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন মেলে মাত্র 3 থেকে 4 প্রজাতির। অনেকেই পেটের দায়ে বাধ্য হয়েছেন পেশা পরিবর্তনে। এখন মনে করেন পানিও নেই, মাছও নেই, এখন অন্য কাজ করি, কৃষি কাজ করি। পানি নাই নদীতে, যার কারণে এখন মাছ পাওয়া যায় না। মাছ অনেকে আগতে মারছিলাম, মারি খাসি, নিজেও খাসি, অন্য করে দিছি, এখন নাই, এখন অন্য কাজ করি। তবে সম্প্রতি রংপুর সফরে এসে জেলেদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন মৎস্য উপদেষ্টা। আমরা এখানে যে অবৈধ জালের মাধ্যমে যে আহরণ করি ওটা বন্ধ করতে হবে। ওগুলো যদি বন্ধ করি তাহলে আমাদের মাছের সরবরাহ বাড়লে এবং আমাদের জেলেরা বা মৎস্যজীবীরা যদি তার করতে পারেন
তারা আর কাঁদবেন না। রংপুরে তালিকাভুক্ত জেলে পরিবারের সংখ্যা 13,105টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। প্রকল্পের মেয়াদ ফুরলেও শেষ হয়নি ওয়াশ ব্লকের নির্মাণ কাজ। নির্মাণাধীন এলাকায় তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। পঞ্চগড়ে এমন সংকট তৈরি হয়েছে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সোহাগ হায়দারের রিপোর্ট। পঞ্চগড়ের বোদা উপজেলার ঝোলই ভীমদামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের জন্য ওয়াশ ব্লক তৈরি শুরু হয় 2023 সালের আগস্টে। কাজ শেষ করার কথা ছিল গেল আগস্টের মধ্যে, কিন্তু মাত্র 10% করে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 2020 থেকে 2023 সালের মধ্যে 4টি প্রকল্পের আওতায় পঞ্চগড়ের 487টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক তৈরি শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও 111টি প্রতিষ্ঠানের কাজ বাকি। 1 বছর ধরে বন্ধ থাকায় নাজুক অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। খোলা সেপটিক ট্যাঙ্কে দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা, ভেঙে পড়ছে দেয়াল ও গ্রিল। এই ওয়াশ ব্লকের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকার কারণে আমাদের স্কুলের বাউন্ডারির কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এই ওয়াশ ব্লকটি গেল 2 বছর ধরে ওরা তৈরি করতেছে, সময় মতো আসে না, আর কল দিলে তারা ধরে না। গেটের সামনেই বালির ঢিপি করে রাখে দিয়েছে। এটার আমি জোর দাবি করছি কর্তৃপক্ষের কাছে, যাতে এটা নতুনভাবে আবার সংস্কার করা হোক। এই কাজটি যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে আমরা অত্র স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ সবাই এর সুবিধা ভোগ করতে পারি। ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁজ না মিললেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে জানুয়ারির মধ্যে কাজ শেষ করা হবে। এটা এই কারণেই বন্ধ আছে যে ওই সময়তে একসাথে প্রায় 50টা ওয়াশ ব্লকের কাজ চালু ছিল, একটা ঠিকাদারের শুরু করছিল একসাথে। তো এই একসাথে শুরু করার পরে কাজগুলো ওইভাবে তারা হ্যান্ডেল করতে পারতেছিল না। আমি আসার পরে ঠিকাদারের সাথে কথা বলে এবং তাদেরকে একটা প্ল্যান করে যে এইভাবে কাজগুলো আগালে আমরা একটা সিস্টেমে যেতে পারবো। প্রকল্পের অধীনে এ পর্যন্ত 376টি প্রতিষ্ঠানে ওয়াশ ব্লক তৈরি হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদী সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সোমবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ ময়দানে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে অমুসলিম মানুষ নিরাপদে থাকবে, কোনো মন্দিরেও হামলা হবে না, প্রয়োজনে মন্দির পাহারা দেবে মুসলমানরা। এ সময় চট্টগ্রামে আইনজীবী হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। পতিত সরকারের দোসররা দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে বলেও বক্তারা অভিযোগ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি আমি সবাইকে আহ্বান করব, সংখ্যালঘুর উপর বা মুসলিমদের উপর কোনো আক্রমণ চলবে না, চলতে দেওয়া হবে না। মন্দিরে আক্রমণ চলবে না, প্রয়োজনে মন্দির পাহারা দিব, তবে জালেমের বিচার হতে হবে। ইসকনের ইন্ধনে যেই শহীদ সাইফুল ইসলাম আরিফকে হত্যা করা হয়েছে, এর বিচার বাংলার মাটিতে হতে হবে। পটুয়াখালী পাইকারি বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম, এতে খুশি ক্রেতা, তবে মিলছে না রূপালী ইলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী হেতালিয়া বাদঘাট পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ছিল 13ই অক্টোবর থেকে 3 নভেম্বর। এই নভেম্বরের 3 তারিখের পর থেকে মধ্যরাতে জেলেরা শুরু করতে, কিন্তু সমুদ্রে জেলেদের কানে নানা ধরনের মাছ ধরা পড়ল। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি যে হেতালিয়া বাদঘাট পাইকারি মাছের বাজারে রয়েছি। এই পাইকারি মাছের বাজারে কিন্তু হাকটাকে মুখরিত থাকে সবসময়, কিন্তু আজকে কিন্তু পাইকারি মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সামুদ্রিক সকল ধরনেরই মাছ রয়েছে। সামুদ্রিক তেলা, সমুদ্রে পোমা মাছ, সমুদ্রের বৈরাগী সহ সমুদ্রের ট্যাংরা, সামুদ্রিক নানা ধরনের মাছ কিন্তু এখনো ধরা পড়ছে বা আসছে এই পাইকারি বাজারে। তবে এখানে কিন্তু কোনো ইলিশ মাছ নেই, যদিও ইলিশ মাছ দুটো একটা ধরা পড়ছে, তাও আকারে রয়েছে অনেকটা ছোট, জাটকার চেয়ে একটুখানি বড় বলা যায় এই ইলিশটা ধরা পড়ছে। তবে মাছের দাম কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালেই রয়েছে। আপনি যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ছোট ছোট ইলিশ, এই ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 450 টাকা কেজি। তবে টাকা হলেও কিন্তু এখন মিলছে না। বড় যে রূপালী ইলিশগুলো 500 থেকে উপরে, 500 গ্রামের উপরে যে ইলিশগুলো মিলছে না।
তবে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই কিন্তু চাষের মাছটা রয়েছে, চাষের কোরাল রয়েছে, চাষের তেলাপিয়া রয়েছে, পাশে পাঙ্গাস মাছ রয়েছে। এইসব কিন্তু চাষের কিন্তু প্রচুর পরিমাণ মাছ কিন্তু দেখা যাচ্ছে এই পাইকারি মাছের বাজারে। তবে অনেকটা কিন্তু দাম কিন্তু অনেকটাই কম। আপনার পাঙ্গাসের কেজি বিক্রি হচ্ছে কিন্তু 140 থেকে 160 টাকা, যদিও বড় সাইজের যে পাঙ্গাসের 200 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে মাছ রয়েছে, যা সিলভার কাপ রয়েছে, সেগুলো 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর কাতল যে রয়েছে, রুই এবং কাতল মাছ, সেটা কিন্তু অনেকটাই দাম কম। আমরা সকালে বাজারে এসে দেখেছি প্রতি কাতল এবং রুই মাছ কিন্তু 200 থেকে 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা আসলে মানুষের এখন সম্পূর্ণ হাতের নাগালেই বলা যাচ্ছে যে মাছের দামটা কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে এ বিষয়ে যারা এখানে যে পাইকারি বাজারে আড়তদাররা রয়েছে বা অন্যান্য যা এর সংশ্লিষ্ট, এর সাথে যারা জড়িত রয়েছে, তাদের সাথে কথা বলা হয়েছে। তারা যে বিষয়টা জানিয়েছে, শীত মৌসুম তো সেজন্য মাছের দামটা অনেকটা কম এবং মাছ চাষের মাছটা ধরা পড়ছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী হেতালিয়া বাজার থেকে, মাছের পাইকারি বাজার থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বিশেষ ক্ষমতা বলে বিতর্কিত বাজেট বিল পাশ করে তোপের মুখে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এমপিদের ভোট ছাড়াই বিল পাশ করায় প্রধান বিরোধী দল ও বামপন্থী দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনটি হলে বার্নিয়ের সরকারের টিকে থাকার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে সংসদ সদস্যদের অনাস্থা ভোটে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার 3 মাস না যেতেই শেষ হবার উপক্রম ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের সময়কাল। প্রস্তাবিত 2025 সালের সামাজিক সুরক্ষা বাজেটের বিল নিয়েই ঘটতে যাচ্ছে এমন ঘটনা। প্রস্তাবিত বাজেটের লক্ষ্য 6000 কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে ফ্রান্সের বাড়তে থাকা সরকারি ঘাটতি কমানো। বিবিসির প্রতিবেদন অনুযায়ী গেল নভেম্বরে পরিচালিত এক জরিপে দেখা গেছে 67% মানুষ এই বাজেটের বিরোধিতা করেন। তবে দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাশ করিয়ে নিয়েছেন বাজেট বিল। আর এতেই ঘটে বিপত্তি। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল র্যালি ও বামপন্থী দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনার নেত্রী মেরি লোপেন জানান, তার দল অনাস্থা প্রস্তাব পেশ করলে অন্যান্য দলগুলো তাদের এই প্রস্তাবে ভোট প্রদান করবে বলে আশা করেন তিনি। অনেকে ভেবেছিল মিশেল বার্নিয়ার ভালো করবে, কিন্তু এটা অনেক বেশি খারাপ হচ্ছে। আমরা এমন পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে পারি না। আমরা আমাদের 1,10,00,000 ভোটারদের দেয়া শক্তি ব্যবহার করতে যাচ্ছি। আমরা সরকারের নিন্দা জানাবো, অনাস্থা ভোট দেব। এই রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য বার্নিয়ার সরকার ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দায়ী। ন্যাশনাল র্যালির সদস্যদের পাশাপাশি বাম দলের সদস্যরা যদি অনাস্থা প্রস্তাবে ভোট দেন, তবে বার্নিয়ার সরকারের টিকে থাকার সম্ভাবনা খুব কম বলে জানান বিশ্লেষকরা। এই প্রস্তাব পেশ করার জন্য তাদের হাতে সময় আছে 24 ঘন্টা। বুধবারের মধ্যেই হতে হবে ভোট। এদিকে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সংসদ সদস্যদের অনাস্থা ভোটে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন। 1962 সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। দেশটিতে আকস্মিক মধ্যবর্তী নির্বাচনের পর বার্নিয়ে সরকারের গঠিত সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এই অবস্থায় তাদের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আসছে তা পাশ হলে 1962 সালের আবার একটি সরকারের পতন দেখবে ফ্রান্স। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। নবায়ন ফি কমানোর উদ্যোগ কুয়েত সরকারের। খসড়া চূড়ান্ত হলে শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। বর্তমানে কুয়েতে নন ডিগ্রিধারী ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন করতে প্রায় 800 দিনার পরিশোধ করতে হয়, যা বাংলাদেশি টাকায় 3 লাখের বেশি। বিপুল পরিমাণ এই অর্থ দিতে না পেরে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যেতে বাধ্য হন। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব বয়সী অভিবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার। 2021 সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে 60 বছরের বেশি বয়স্ক নন ডিগ্রিধারী অনেক প্রবাসী স্বাস্থ্য বীমা এবং সরকারি ফি সহ প্রতি বছরে প্রায় 800 দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন, যা বাংলাদেশি মুদ্রায় 3 লাখ টাকার বেশি। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হতেন অনেকে।
দীর্ঘদিন পর ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। তিনি বলেন, এমন অভিবাসী আছেন যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুয়েতের সেবা করেছেন। তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। চাকরি করে জমায় 900 দিনার জোগাড় করতে মানুষের অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এটা ভুল হয়েছে আগে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কুয়েত সরকার এটা শিথিল করছে। এখানে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ব্যবসা করে আসছে, তারা বেশিরভাগই 60 বছরের উপরে বা 60 বছর। তো আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা একটা ভালো অবস্থান নিয়ে আসবে। এই বিরাট সুযোগটা আমাদের হাতে আসতে আছে। ইনশাল্লাহ আমরা যারা ভুক্তভোগী বা 60 বছর বয়স পূর্ণ হয়েছে তাদের আর পূর্বে সামনে আকামা লাগাইতে কোনো টাকা পয়সা লাগবে না। পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্য মতে কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের ষাটোর্ধ্ব অভিবাসীদের সংখ্যা 1,23,000। এর মধ্যে ডিগ্রিধারী অভিবাসীর সংখ্যা প্রায় 41,000। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইতালিতে সাইবার ও মাফিয়া অপরাধের বিরুদ্ধে কঠিন আইন করছে সরকার। অপরাধ প্রমাণিত হলে সাজা হতে পারে 6 থেকে 23 বছর পর্যন্ত কারাদণ্ড। এই আইনে ধরা পড়ার আশঙ্কা রয়েছে অনেক বাংলাদেশি প্রবাসীর। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। সাইবার অপরাধ এবং মাফিয়া চক্রে দৌরাত্মে অতিষ্ঠ ইতালিবাসী। সম্প্রতি বিষয়টি নজরে নিয়েছে দেশটির সরকার। অপরাধ প্রমাণিত হলে সাজা হতে পারে 6 থেকে 23 বছর পর্যন্ত কারাদণ্ড। ফৌজদারি কার্যবিধির কিছু ধারা সংশোধন সহ অপরাধে জড়িত হলে ম্যাজিস্ট্রেটকেও নতুন এই আইনের আওতায় সাজা দেবার বিধান রাখা হয়েছে। সাইবার অপরাধের মাধ্যমে নাগরিক সুরক্ষা ব্যাহত হলে হাতে নাতে গ্রেপ্তার করার সুযোগও পাবে দেশটির পুলিশ। ইতালির মন্ত্রিপরিষদ এই আইন পরিচালনার ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ এবং পরিষেবাগুলোর সম্প্রসারণের লক্ষ্যে 120 কোটি ইউরো বিনিয়োগ কর্মসূচি হাতে নিয়েছে। আর এ প্রকল্পে প্রায় 1100 নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে ইতালিতে বসবাসকারী বেশ কিছু বাংলাদেশি। প্রবাসীরা বলছেন আইনটি অনুমোদন হলে বিপদে পড়বেন অনেকেই। কঠিনতর আইন পাস হচ্ছে, অতএব আমরা বাংলাদেশি যে ভাই বোন আছি আমরা চেষ্টা করব যেন সাইবার ক্রাইমগুলোকে এড়িয়ে চলার জন্য। আমরা চেষ্টা করব এখান থেকে যেন আমরা বিরত থাকি, কারণ আমাদের একটা বাংলাদেশি ভাবমূর্তি যেন সবার কাছে উজ্জ্বল থাকে। কারণ ইতিমধ্যে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা এই অন্যান্য অপরাধে জেলে আছেন। নতুন আইন অনুমোদন হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড পরিষেবা, সাইবার নিরাপত্তা এবং আকাশ ও স্থল গতিশীলতার মতো প্রযুক্তিগতভাবে উন্নত সেক্টরগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত সংশ্লিষ্টদের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আয়ারল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 দিনের মাথায় সরিয়ে ফেলা হয়েছে প্রায় সব ধরনের নির্বাচনী পোস্টার। দেশটিতে নির্বাচন শেষে পোস্টার সরিয়ে ফেলার জন্য কঠোর আইন ও তার সঠিক প্রয়োগের ফলে এমনটি সম্ভব হয়েছে বলে মনে করছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচন। দেশটির আইন অনুযায়ী ভোটের দিন থেকে 7 দিন পর্যন্ত রাখা যাবে নির্বাচনী পোস্টার, কিন্তু ভোটের 4 দিনের মাথায় অধিকাংশ জায়গা থেকে পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। দেশটির আইনে নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার সরানো না হলে প্রতিটি পোস্টারের জন্য প্রার্থীদের গুনতে হবে 150 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 16,000 টাকারও বেশি। শুধু তাই নয়, কোনো পোস্টার যদি এমন কোন স্থানে লাগানো হয় যাতে গাড়ি চলাচল ও সাধারণের চলাফেরায় অসুবিধা হয়, তবে উচ্চ জরিমানা ও কারাদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার আইন রয়েছে দেশটিতে। নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলায় শহরের সৌন্দর্য বজায় থাকে বলে মনে করেন অনেক প্রবাসী বাংলাদেশি। যেসব প্রার্থীরা একটু লেট করে তার পোস্টারগুলি নামানোর জন্য, এটা সাধারণ পাবলিক যখন রাস্তা দিয়ে যায় তখন তারা এই জিনিসটা ফলো করে এবং পরবর্তী নির্বাচনে তাদের ভোটের জন্য এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ অনেকেই মনে করে যে সে একজন ভালো প্রার্থী না, কারণ সে এই ধরনের কাজে অনেক গাফলতি করছে। এটা অনেকটা এদের ভোটের জন্য সমস্যা হয়। প্রার্থীরা তাদের ইমেজকে ধরে রাখার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই কাজটি করে থাকে। পোস্টার কখনো কোনো শহরের সৌন্দর্য বর্ধন করে না। আমাদের দেশও আশা করব আমাদের দেশও নির্বাচনী প্রার্থীরা এই কাজটি অনুকরণ করবেন।
আয়ারল্যান্ডের নির্বাচনী বিধিমালা অনুযায়ী দেশটিতে ভোট কেন্দ্রের 50 মিটারের মধ্যে কোনো প্রার্থীর নির্বাচনী পোস্টার প্রদর্শন করা যাবে না। ভোটকালীন ও শেষ অবধি যদি কোনো প্রার্থী তার পোস্টার প্রদর্শন করেন তবে 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে নির্বাচনী আইনে। পোস্টার বা দেয়াল লিখন কখনোই শহরের সৌন্দর্য বৃদ্ধি করে না। প্রার্থীর পরিচিতির জন্য নির্বাচনকালীন সময় পোস্টার জরুরি, নির্বাচন শেষে প্রার্থীর কাজই প্রমাণ করে তার পরিচিতি, এমনটাই বিশ্বাস করেন এখানে প্রার্থী ও এখানের বাসিন্দারাও। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এবার অক্সফোর্ডের বিশ্ব সেরা শব্দ হিসেবে নির্বাচিত হলো জেনারেশন জি ও আলফা প্রজন্মের বহুল ব্যবহৃত শব্দ ব্রেইন রট। ভার্চুয়াল জগতে নিম্নমানের কন্টেন্ট দেখার ফলে যে বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি হয় তা বোঝানোর জন্য এই শব্দের ব্যবহার করা হয়। প্রায় 37,000 জনগণের ভোটে এ শব্দ বেছে নেওয়া হয়েছে। ব্রেইন রটের পাশাপাশি সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ডিমিউর, ডাইনামিক প্রাইজিং, স্লোপের মতো শব্দগুলো। সারাদিন একটানা ফোন ব্যবহারের পর ক্লান্ত হয়ে যাওয়ায় অনেক সময় কাজে মনোযোগ দেওয়া যায় না, অর্থাৎ সহজ ভাষায় মাথা কাজ করা বন্ধ করে দেয়। এই সমস্যাকে জেনারেশন জি ও আলফা নাম দিয়েছে ব্রেইন রট। এবছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ব্রেইন রট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে ব্রেইন রট শব্দের ব্যবহার করা হয়। 2023 থেকে 2024 সালের মধ্যে শব্দটির ব্যবহার 230% বেড়েছে বলে জানায় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। বিবিসি জানায় ইন্টারনেট যুগে জেন জি ও জেন আলফাদের মাঝে প্রথম এই শব্দ জনপ্রিয়তা পাওয়া শুরু করে, তবে এখন মূলধারায় ব্যবহৃত হচ্ছে শব্দটি। ব্রেইন রট শব্দের ব্যবহার সবার আগে 1854 সালে একজন মার্কিন দার্শনিক হেনরি ডেভিড তার বইয়ে উল্লেখ করেছিলেন, তবে সে সময় এর অর্থ ভিন্ন ছিল। জটিল ধারণাগুলোর প্রতি সাধারণ মানুষের অনাগ্রহ এবং এ কারণে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটছে বলে সমালোচনা করেছিলেন তিনি। টিকটকে ব্রেইন রটের হ্যাশট্যাগ প্রায় 5 লাখের অধিক ব্যবহার করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রধান জানান, শব্দটি ভার্চুয়াল জীবনের নানা ক্ষতিকর দিকের প্রতিফলন করে থাকে। ব্রেইন রটের পাশাপাশি জেন জি ও আলফার ব্যবহৃত সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় আছে ডিমিউর, ডাইনামিক প্রাইজিং, স্লোপের মতো শব্দগুলো। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। হংকংকে বেইজিংয়ের উপহার দেয়া দুটি পান্ডাকে প্রথমবারের মতো মিডিয়ার সামনে আনা হয়েছে। এই পান্ডা দুটিকে উপহার হিসেবে দেয় চীন। তাদের নামকরণ অনুষ্ঠানের পর আগামী 8 ডিসেম্বর জনসম্মুখে আনা হবে পান্ডা দুটোকে। আপন মনে দুটি পান্ডা নিজ বাসস্থানে ঘোরাঘুরি করছে, কখনো আবার তাদের পছন্দের খাবার বাস খেতে দেখা যাচ্ছে। স্থানীয় সময় সোমবার ওশান পার্কে দুটি পান্ডাকে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আনা হয়। 5 বছর বয়সী পান্ডা দুটি গেল সেপ্টেম্বরে চীনের সিচুয়ান প্রদেশ থেকে হংকংয়ে পৌঁছায়। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পাশাপাশি নতুন বাসস্থানে নিজেদেরকে মানিয়ে নিতে পান্ডাগুলোকে 2 মাস সময় দেওয়া হয়েছিল। আড়ালে রাখা হয়েছিল উৎসুক জনতার কাছ থেকে। আগামী 8 ডিসেম্বর আন আন এবং কেকে নামের এই পান্ডা দুটোকে জনসম্মুখে আনা হবে বলে জানায় কর্তৃপক্ষ। আমরা হংকং ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাব, এজন্য আমরা পান্ডাগুলোকে দেখার জন্য মুখিয়ে আছি। চীনা সংস্কৃতিতে পান্ডার আলাদা গুরুত্ব রয়েছে। পান্ডাকে বহু বছর ধরে চীনে বন্ধুত্বের দূত হিসেবে বিবেচনা করা হয়। ফলে বিশ্বজুড়ে দেশগুলোর সঙ্গে মিত্রতা বাড়াতে চীন বিভিন্ন সময় পান্ডাদের দূত হিসেবে ব্যবহার করেছে। এজন্য বন্ধুত্ব গড়তে চাওয়া দেশগুলোকে বিভিন্ন সময় পান্ডা উপহার দিয়েছে বেইজিং। পান্ডা উপহার দিয়ে বন্ধুত্ব গড়ার এই প্রচেষ্টা চীনের পান্ডা কূটনীতি নামে পরিচিত। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। ক্রিকেটারদের বিমান ছাড়ার কয়েক ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে উইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি। অনুমিতভাবেই ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। আর বিসিবি এবং সরকারের সঙ্গে হিসেব নিকেশ না মেলায় দলে নেই সাকিব আল হাসান। ক্যারিবিয়ান অঞ্চলে টেস্টের পর রঙিন পোশাকেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আর টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
বিশ্বকাপ ছাড়া খুব সম্ভবত একটা সিরিজের দল দেয়া নিয়ে এত অপেক্ষা কখনো করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলের 4 সদস্য উইন্ডিজের বিমান ধরার জন্য যখন প্রস্তুত, তখনই আনুষ্ঠানিকভাবে 15 সদস্যের দল ঘোষণা ক্রিকেট বোর্ডের, যেখানে অনুমিতভাবেই নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বগুড়ায় অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাওয়া মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। মূলত এই দুজনের ইনজুরি আপডেটের জন্যই এতটা সময় অপেক্ষা করেছে ক্রিকেট বোর্ড। যদিও শেষ পর্যন্ত মেডিকেল বিভাগ থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে তাদের বাদ দিয়েই স্কোয়াড দিতে বাধ্য হলেন নির্বাচকরা। এছাড়া দলে নেই সাকিব আল হাসান। টি10-এ নিয়মিতভাবে পারফর্ম করলেও জাতীয় দলের সিরিজে আপাতত থাকছেন না সাকিব। ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে দলের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। টেস্টের পর এবার রঙিন পোশাকেও তার উপর আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। তবে এই দলে চমক হিসেবে আছেন একজন, পারভেজ হোসেন ইমন। মূলত টপ অর্ডার ব্যাটারদের টানা ব্যর্থতায় বাধ্য হয়েই তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে 6টি আন্তর্জাতিক টি20-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইমন। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন জাকির হাসান। আর 2023-এর ডিসেম্বরের পর আবারও জাতীয় দলের রাডারে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব এবং ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়া আফগানিস্তান সিরিজে অভিষেক ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে দলে জায়গা ধরে রেখেছেন পেসার নাহিদ রানা। দলের বাকি সদস্যরা আছেন আগের মতোই। উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ লিটন কুমার দাস। ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী জাকের আলী অনিক। স্পিনার কোটায় আছেন দুজন, বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। আর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গতির ঝড় তুলতে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন স্কোয়াডে থাকা 4 ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদ সহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন তানজিদ তামিম, পারভেজ ইমন ও নাসুম আহমেদ। ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরুটা দুর্দান্ত করতে চান তানজিদ তামিম। এছাড়া নিজের দায়িত্ববোধ নিয়ে আগের চেয়ে সতর্ক এই ওপেনার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়ার ঘণ্টা 3 আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ। দল ঘোষণার ঠিক 1 ঘণ্টা পর ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দরে উপস্থিত স্কোয়াডে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ। গাড়ি থেকে নামতেই সেলফি তুলে ভক্তদের আবদারও মেটান সাইলেন্ট কিলার। বিমানবন্দরে কড়া নিরাপত্তা, যেখানে ছাড় পাননি মাহমুদুল্লাহ। মুখের মাস্ক নামালেও তাকে থামিয়ে পাসপোর্ট দেখতে চান বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এরপর ফ্লাইটের টিকিট দেখাতে হয় এই সিনিয়র ক্রিকেটারকে। রিয়াদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের জায়গাটা মজবুত করতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। মাহমুদুল্লাহর পরই বিমানবন্দরে আসেন স্কোয়াডে থাকা বাকি 3 ক্রিকেটার তানজিদ তামিম, নাসুম আহমেদ এবং প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া পারভেজ ইমন। তাদেরও আটকে দিয়ে পাসপোর্ট দেখতে চাওয়া হয়। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভঙ্গুর দল নিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। তবে সীমিত ওভারের ফরম্যাটে তানজিদ তামিম নিজেদের শক্তিমত্তা নিয়ে শোনালেন আশার কথাই। আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নিই, তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। কমাস আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের। এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে। চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। টপ অর্ডার ব্যর্থতায় ব্যাটিংয়ে আরও বেশি দায়িত্ব নিতে প্রস্তুত তামিম। আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে, কারণ ম্যাক্সিমাম ইনিংস আমি ভালো শুরু করছি, সেখান থেকে আমি ক্যারি করতে পারি নাই। সো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি, সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করব। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি একটা জিনিস মনে করি, এটা আসলে একটা মেন্টাল থিং। তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি, তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দলের সঙ্গে যোগ দিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে ইয়াং টাইগাররা নিশ্চিত করেছে আসরের সেমিফাইনাল। বি গ্রুপে 2 ম্যাচের 2টিতেই জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দু দলের সংগ্রহ 4 পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে আছে লঙ্কান যুবারা।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে আজিজুল হাকিম তামিম মারুফ মৃধাদের। আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমরা। বল হাতেও ধারাবাহিক সাফল্য পাচ্ছেন ফাহাদ, ইমন, রিজান হোসেন। দলগত চেষ্টায় শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা 4-এ পা রাখতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যুব ওয়ানডেতে 2 দলের 56 দেখায় 28 ম্যাচে জয় আছে বাংলাদেশের। লঙ্কানরা জিতেছে 24টি ম্যাচ। ফেডারেশন কাপের আগে আবারও ভেন্যু নিয়ে চিন্তায় ক্লাবগুলো। অপ্রস্তুত ভেন্যুতে ম্যাচ আয়োজন হলে ফুটবলাররা ঘন ঘন ইনজুরিতে পড়বে বলে মনে করছেন ক্লাব কর্তারা, যার খেসারত গুনতে হবে লিগে অংশ নেয়া ক্লাবগুলোকে। অতিসত্বর মাঠগুলোকে খেলার উপযোগী করে তোলার জন্য বাফুফের কাছে দাবি জানায় ক্লাবের কোচ ও কর্মকর্তারা। মাঠের কারণে ঘরোয়া ফুটবল মৌসুমের খেলা 1 মাস পিছিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই 1 মাসেও মাঠ ঠিক করতে পারেনি বাফুফে। মানহীন মাঠেই গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা, যা নিয়ে আপত্তি জানায় ক্লাবগুলো। এবারের ঘরোয়া মৌসুম মাঠে গড়াচ্ছে 5টি ভেন্যুতে, যার মধ্যে গাজীপুর ও কুমিল্লা স্টেডিয়ামের এখনও বেহাল দশা। কুমিল্লাতে ম্যাচের একদিন আগে তোলা হয় ব্যাটিং পিচ, যেখানে ফেডারেশন কাপের প্রথম দিনের ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। তবে ভেন্যু অপ্রস্তুতের জন্য ক্লাবগুলোকে দায় দিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। যাদের হোম ভেন্যু তাদের কিছু দায়িত্ব আছে মাঠটিকে প্রস্তুত করার জন্য, তো আমি এক্ষেত্রে ক্লাবগুলো উদাসীনতাকে দায়ী করব। তো আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে মাঠগুলো হয়তো উপযুক্ত হয়ে যাবে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের এমন দায় দেওয়াটা অযৌক্তিক বলে জানান ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান। বাফুফে স্টেডিয়ামগুলোকে ক্লাবের হোম ভেন্যু ঘোষণা করলেও তা শুধু নামেই। মূলত মাঠের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ হওয়ায় সেখানে কর্তৃত্ব চলে তাদের। ভেন্যুটা সম্পূর্ণ নিয়ে নিছে, এটা আমি মনে করি আর আজ থেকে 5-6 বছর আগেই এই সমস্ত দায় দায়িত্বটা ফুটবল ফেডারেশন নিয়ে নিয়েছে। এখানে আর ক্লাবগুলোকে দোষারোপ করাটা আমার মনে হয় না এটা বাঞ্ছনীয়। এটা আমার মনে হয় এটা ফেডারেশনের দায়িত্ব। মাঠের এমন সমস্যার কারণে চিন্তিত ক্লাবগুলো। বাফুফেকে এখনই পদক্ষেপ নিতে বললেন ক্লাব কর্মকর্তারা। অন্য অপোনেন্টের কারো সাথে আঘাত করে হয় না, কিন্তু মাঠের কারণে আঘাত হয়েছে। পুলিশের যে প্লেয়ার ইনজুর্ড হয়েছে সেও কিন্তু মাঠের কারণে। এটা তো ওভারঅল আসলে ভালো না, এই জিনিসটা তো প্লেয়ারদের জন্য ক্ষতিকর। আগে থেকে ক্লাবগুলোকে নিয়ে বসে যদি এই সেটেলমেন্টে যেত তাহলে আমার মনে হয় এত কথা হতো না। আমাদের ভেন্যু ছাড়া আরো বাইরে 2টি ভেন্যুতে, একটা কুমিল্লা একটা ময়মনসিংহ। তো সেই হিসাবে আমাদের বাইরের মাঠগুলোকে আমাদের সাথে খেলতে গেলে যে একটা তারতম্য বা একটা ফাঁক, সেটাকে আমাদেরকে গ্যাপ এবং মাঠের সাথে পরিবেশের সাথে মানিয়ে আমাদের বাইরে খেলায় বেশি। তো সেই জায়গাতে আমরা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই হিসাবে আমাদের এই টিমকে আমাদের ওইভাবে প্রস্তুত করেছি। বাফুফের একটি সূত্র জানিয়েছে অর্থের অভাবে এখনো ভেন্যুগুলো পুরোপুরি প্রস্তুত করতে পারছে না ফেডারেশন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে তার খেসারত গুনতে হবে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনের কাছে নতুন করে 19.1 একর জমি বরাদ্দ চেয়েছে ফুটবল ফেডারেশন। এর আগে খুনিয়া পালংয়ে জায়গা পেলেও পরিবেশ সংক্রান্ত ইস্যু থাকায় তা বাতিল হয়। এবার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মহাসড়কের কাছে এই জায়গা বরাদ্দ চেয়েছে ফুটবল ফেডারেশন। বেশ লম্বা সময় ধরে ঝুলে আছে কক্সবাজারে বাফুফের টেকনিক্যাল সেন্টার প্রজেক্ট। ফিফা থেকে অর্থ বরাদ্দ হয়ে আছে ঠিকই, কিন্তু সুবিধাজনক জায়গা না পাওয়ায় এই স্থবিরতা। এর আগে খুনিয়া পালংয়ে একটি জায়গা নির্ধারণ করা হলেও পরিবেশবাদী সংগঠনের আপত্তির কারণে প্রস্তাবিত জায়গাটি বাতিল করে প্রশাসন। নতুন কমিটি দায়িত্ব নিয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছে এই টেকনিক্যাল সেন্টার। রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মহাসড়কের পাশে 19.1 একরের একটি জায়গা সরজমিনে পরিদর্শন করেছে বাফুফে কর্মকর্তারা। সেটি বরাদ্দ পেতে আবেদন করা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের কাছেও। আমরা সবাই জায়গাটা দেখেছি। এটা একটা সুন্দর ভ্যালির উপরে পুরোটাই সমতল জায়গা এবং এখানে কোনো পরিবেশের ক্ষতি হওয়ার মতো কিছু নেই। আমরা সুন্দরভাবে এখানে বাফুফের যদি জেলা প্রশাসন আমাদেরকে জায়গাটা বরাদ্দ দেয়, আশা করি দিবে, ওনারাও পজিটিভ। আমরা বরাদ্দ পেলে অতি শীঘ্রই আমরা আমাদের
কাজ শুরু করতে পারবো। ডেভেলপমেন্ট প্রজেক্ট হলেও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংক্রান্ত ইস্যুর জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে প্রশাসন। সার্বিক বিষয় খতিয়ে দেখে এবার জমি বরাদ্দ দিতে চান নীতি নির্ধারকরা। জমির আশপাশ বিষয়গুলো সমন্বয় করেই দিতে চান অগ্রগতির প্রতিবেদন। জায়গাটার প্রাথমিক সুইটেবিলিটি আছে, তবে আমরা ডকুমেন্ট অ্যানালাইসিস করে ওনাদের চাহিদাপত্রটা অফিসিয়ালি এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। ওনারা, আমি জেনেছি, ওনারা অ্যারাউন্ড 19.1 একরের মতো জায়গা ওনারা চান। এই জায়গার ওনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে এবং সরেজমিনে তদন্ত করে আমরা ফাইনাল প্রতিবেদন প্রেরণ করব। তবে প্রাথমিক তদন্তে জায়গাটার যে সুইটেবিলিটির কথা বললো ওইটার সাথে আমি একমত যে এখানে হয়তো ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার করা যেতে পারে। কক্সবাজারের এই টেকনিক্যাল সেন্টারে পুরুষ এবং নারী দলের জন্য আলাদা দুটি ডরমেটরির পাশাপাশি থাকবে জিমনেশিয়াম, সুইমিং পুল এবং দুটি খেলার মাঠ, যার মধ্যে একটি ন্যাচারাল, অন্যটি কৃত্রিম টার্ফ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাফুফের লোগো ব্যবহার করে পঞ্চগড়ে চলছে গ্রাসরুট কোচিং কোর্স, যেখানে জানানো হয়েছে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের নামও। প্রতিটি কোর্সের জন্য আবেদনকারীদের কাছ থেকে 7,000 টাকা করে নিচ্ছে পঞ্চগড় ইউথ ফুটবল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। তবে এই কোচিং কোর্সের সঙ্গে বাফুফের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। মূলত গ্রাসরুট পর্যায়ের কোচিং কোর্সগুলো জেলা ফুটবল অ্যাসোসিয়েশন দিয়ে পরিচালিত করে বাফুফে, যার জন্য কাউকে এই কোর্সে অংশ নিতে নিষেধ করেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলা বিভাগে আমাদের হলো সার্কুলার জারি হয়। সেই সার্কুলার জারির মাধ্যমে আমরা প্রত্যেকটা বিভাগে আমাদের ডিএফের প্রেসিডেন্ট এবং ডিএফের ওই কমিটির মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। যে প্রতিষ্ঠানটা করেছে আমরা শুনছি আপনাদের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের ওই প্রতিষ্ঠান কিন্তু আমাদের স্টেক হোল্ডার না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্টেক হোল্ডার হলো ডিএফএ, জেলা ফুটবলগুলা। সেক্ষেত্রে এর দায়িত্ব আমরা নিতে পারবো না। মোহাম্মদ সালার লিভারপুলে থাকা না থাকা নিয়ে নাটক চরমে পৌঁছেছে। ম্যান সিটির বিপক্ষে ম্যাচের পর সালার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন লিভারপুলের সাবেক ফুটবলার। এদিকে গণমাধ্যমে গুঞ্জন জোরালো হয় সালার সঙ্গে যোগাযোগ করছে পিএসজি, যদিও বিষয়টি অস্বীকার করেছে ফ্রেন্ডস ক্লাবটি। এদিকে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার বলছেন, ক্লাব থেকে এখনও কোনো প্রস্তাব না পেলেও লিভারপুলেই থাকতে চান ইজিপশিয়ান ফরওয়ার্ড। আগামী বছরের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হবে মোহাম্মদ সালার। ইয়ান রাশ, স্টিভেন জেরার্ড, কেনি ডালগ্রিশদের মতো অলরেড জার্সি গায়ে দীর্ঘ সময় অ্যানফিল্ডে না থাকলেও এই ইজিপশিয়ান ফরওয়ার্ড এরই মধ্যে বিবেচিত হন লিভারপুল কিংবদন্তিদের কাতারে। 2017-তে লিভারপুলে যোগ দিয়েও বিখ্যাত ক্লাবটির সর্বোচ্চ 5 গোলদাতার একজন সালাহ। লিভারপুলের 132 বছরের ইতিহাসে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও তারই দখলে। অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন। চলতি মৌসুমেও ক্লাবের সর্বোচ্চ স্কোরার ইজিপশিয়ান ফরওয়ার্ড, কিন্তু এরপরও ক্লাব কর্তৃপক্ষের মন জয় করতে পারছেন না 32 বছর বয়সী ফরওয়ার্ড। আগামী জুনে শেষ হবে তার চুক্তি, কিন্তু এখন পর্যন্ত তা নবায়নের কোনো উদ্যোগই নেয়নি লিভারপুলের হর্তাকর্তারা, যার হতাশ এই ফুটবলার। সে হতাশাও লুকাননি সালাহ। গেল সপ্তাহে সাক্ষাৎকারে স্পষ্টই বলেন ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী তিনি। এরপর ম্যান সিটির বিপক্ষে ম্যাচের পর তার বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। স্কাই স্পোর্টসে বলেন, অ্যানফিল্ডে সিটির বিপক্ষে এটাই আমার শেষ ম্যাচ। সালার এই স্টেটমেন্টের পর এর পক্ষে বিপক্ষে অনেকেই মত দিয়েছেন। আবার ইউরোপের অন্য ক্লাবগুলো এই ফরওয়ার্ডকে দলে নিতেও আগ্রহী হয়ে উঠেছে। গণমাধ্যমে গুঞ্জন প্যারিস সেন্ট জার্মেই দলে নিতে আগ্রহী সালাহকে, তবে এটা যে স্রেফ গুঞ্জন তা স্পষ্ট হয় পিএসজি বিষয়টি অস্বীকার করলে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের রেকর্ড স্কোরারকে দলে নিতে চায় বার্সেলোনা, এমন কথাও শোনা গিয়েছিল।
চুক্তি নবায়নের বিষয়ে সম্প্রতি সালার ব্যাক টু ব্যাক কমেন্ট অনেকেই ভালোভাবে নিচ্ছে না। লিভারপুলের সাবেক ফুটবলার জেমি ক্যারাগার সমালোচনা করেছেন ইজিপশিয়ান তারকার। তবে ভিন্ন মত সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারের। তার মতে সালাহ লিভারপুলে থাকতে চান বলেই বারবার এ প্রসঙ্গ সামনে আনছেন। তবে সমর্থকরা অবাক হচ্ছেন লিভারপুলের নিষ্ক্রিয়তা দেখে। সালার মতো ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে কোনো দ্বিমত থাকার কথাই না। আর সম্প্রতি তার ফর্মও দুর্দান্ত। শেষ পর্যন্ত হয়তো এই চাপের সামনেই নতি স্বীকার করতে হবে ক্লাবটিকে। হাতে বেশি সময় না থাকায় দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে লিভারপুলকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মারা গেলেন বাংলাদেশের স্বর্ণ পদকজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। মৃত্যুকালে তার বয়স ছিল 31 বছর। বাংলাদেশের শুটিংয়ে দারুণ সাফল্য বয়ে আনেন সাদিয়া। একসময় দেশের শুটিংয়ে বড় সাফল্য বয়ে আনলেও সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি। 2010-এ এসএ গেমসে 10 মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংয়েও পদক জেতেন তিনি। 2013-তে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। ব্যক্তিগত কারণে অবসাদগ্রস্ত ছিলেন বলে শোনা যায়। কয়েক বছর অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন সাদিয়া। এরপর থেকেই স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি স্বর্ণপদকজয়ী সাবেক এই শুটার। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দা সাদিয়া সুলতানা। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের পাশাপাশি শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আইন উপদেষ্টার নিন্দা। পুতের কাছে গেছি, যায়া দেখি আমার পুতের হাত নাই। তারা হয়তো জানে না আমরা এই দেশের জন্য এর থেকেও বড় কিছু ত্যাগ করার জন্য রাজি ছিলাম। জুলাই বিপ্লবে আহতদের শারীরিক কষ্টের সঙ্গে তারা করছে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। কৃত্রিম অঙ্গ সংযোজনে কিছুটা আশার আলো। বড় বাধা অভ্যুত্থানের ভয়াল স্মৃতি। হাসিনা সরকারের মন গড়া উন্নয়ন তথ্যে ভর করে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পক্ষে মত শ্বেতপত্র প্রণয়ন কমিটির। গ্রাজুয়েশনের পথে থাকা উচিত যুক্তি কমিটি প্রধানের। নিরাপত্তা ঝুঁকি ও পণ্য চুরি ঠেকাতে এফসিএল কন্টেইনার অফ ডকে পাঠানোর সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের। সক্ষমতা না বাড়িয়ে পদক্ষেপ নেয় জটিলতার আশঙ্কায় ব্যবসায়ীরা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।